ধরেন প্রমাণের কথা যদি বলি, যেমন আমি এই যে রেজাউল রনি, উনি উনি কখনো আত্মগোপন করেছেন বলে আমার জানা নেই, বা মোস্তফা ফিরোজ বা আপনি বা আমি, আমাদের কখনো আত্মগোপন করার প্রয়োজন হয়নি। কিন্তু আমি ভীষণ রকম একটা সুবিধাজনক সময়ে আমরা আত্মগোপন করে থাকলাম, এবং তারপরে এখন যখন আমি একটা অসুবিধাজনক সময় আছি তখনও আমি খুব ডমিনেন্ট হয়ে গেলাম। তাহলে আমি বুঝলাম না আমি আসলে কখন নিপীড়িত ছিলাম, এটা কিন্তু আমার মাথায় আসছে না। তাহলে নিপীড়িতর একটা ডিসকোর্স এবং একটা ন্যারেটিভ আপনি প্র্যাকটিস করেছেন। আপনি যদি আমাকে বলেন, আমি একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে ঠিক এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনটা কিন্তু অনেক দিন ধরে করা হয়েছে। কথা হচ্ছে যে ধরেন আমরা যারা ঘরের ভিতরে থাকি, আমরা কি সব কিছুতে ঐক্যমত্যে পৌঁছাতে পারি না, কিন্তু পসিবল না। তো এখন আপনি যখন রাষ্ট্রের জায়গাতে আসবেন, আপনি কত কত জায়গাতে ঐক্যমত্যে যাবেন, আর আপনাকে যদি সব কিছুতে ঐক্যমত্যে যেতে হয় তাহলে সেটা কি গণতান্ত্রিক চর্চা কিনা, এটা একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে আপনার ধরেন এই টকশোতে আমি, রেজাউল রনি, মোস্তফা ফিরোজ, আমরা সবাই একই কথা বলছি, তখন কিন্তু এটার মধ্যে কোনো ডাইভার্সিটি নাই। সো গণতান্ত্রিক চর্চার একটা আবশ্যিক বৈশিষ্ট্য কিন্তু আপনার ভিন্ন মত, এবং এই ভিন্ন মতটাকে আপনি যদি একমতে পৌঁছাতে চান তাহলে বুঝতে হবে যে আপনি এখানে এক ধরনের সেট আইডিওলজি বা সেট একটা আপনার ডিসিশন আছে, যেটা আপনি বলতে চাচ্ছেন যে সবাই এই বিষয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তাহলে এটাই যদি আপনার চর্চা হয় তাহলে তো নয়া বন্দোবস্ত বা সংস্কার বা যা কিছু এগুলো তো ভিত্তিহীন, এগুলো তো আসলে কোনো অর্থবোধকতা তৈরি করে না। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে দেখবেন যে অনেকগুলো বিষয় কিন্তু আসলে তারা একমত হয়ে গেছে, 5-6টা বিষয় আছে। তাহলে আমাদের কি করণীয় ছিল? করণীয় ছিল যে কয়টা বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারছি না, সেটার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা করতে পারি সেটা করে আমরা একটা ডিসিশনে যাব। কিন্তু ঘটনাটা সেটা হয়নি। আর যে কথাটা বলা হচ্ছে যে পার্টিকুলার যে দলগুলো আপনার এই মুহূর্তে যে শব্দটা ব্যবহার করছে বিক্ষোভ, হ্যাঁ, এখানে একটা 3টা প্রশ্ন আপনি খেয়াল করে দেখবেন। বাংলাদেশের যখনই তত্ত্বাবধায়ক সরকার থাকে বা একটা আপৎকালীন সময় কিন্তু আমরা পার করছি, আপৎকালীন সময়ে কখনো আপনি দেখবেন না কোনো রাজনৈতিক দলের এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ইতিহাস আছে। আপনি বাংলাদেশের হিস্ট্রিটা দেখেন, আপনি দেখবেন যে এইরকম সময়ে এটা নাই। তাহলে এই সময় এটা কেন হয়েছে? এটি কি কেবল ওই ঐক্যমত্যে পৌঁছানোর জন্যই হবে? যদি ঐক্যমত্যে পৌঁছানোর জন্যই হয় তাহলে এই যে খুব রিসেন্টলি আপনি দেখবেন যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়ে যে এটা হচ্ছে, এটা কিভাবে এই এজেন্ডার সাথে এক হয়ে গেল প্রশ্ন। তার মানে এখানে কি আসলে ঐক্যমতকে প্রাধান্য দেওয়া হচ্ছে, নাকি ধরেন এই যে ডাকসু এর পরবর্তী সময়ে এক ধরনের, এটা তো মানতে হবে যে আপনার বিএনপির এক ধরনের মোরাল এবং সাইকোলজিক্যাল প্রেশার আছে, একটা প্রেশারে কিন্তু সে পড়েছে, সেটা সে মানুক আর না মানুক, প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই হোক, কারণ তার তো একটা ভরাডুবি হয়েছে। এরপরে এখন যখন আমি রাজপথে গিয়ে আমি তাহলে বুঝে নিব, মানে আমার কাছে প্রায় মনে হয়, ধরেন গতদিন আমি একটা টকশোতে বলেছি যে তখন বিএনপির একজন ছিলেন যে বিএনপি যেরকম হুন্ডা দিয়ে শোডাউন করে, আসলে কি এই কর্মসূচিটা ওই শোডাউনের কর্মসূচি কিনা, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। কারণ এই যে যারা এই আন্দোলনটা করছেন তাদের পলিটিক্যাল নোশনটা আপনি যদি, আমি যেহেতু একজন নৃবিজ্ঞানী, খুব থিন লাইনে আপনি যদি দেখবেন, এখানে একটা ইমোশনাল পলিটিক্স আছে, অর্থাৎ এখানে পলিটিক্স অফ ইমোশন কাজ করে, এবং এখানে ভীষণ সুনিপুণ দক্ষতার সাথে আপনাকে ডিলিউটেড একটা জগতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনি বুঝতে পারবেন না যে আসলে তার চাওয়াটা কি। আপনি খুব ইনোসেন্টলি সেটার সাথে পার্টিসিপেট করবেন, এবং পার্টিসিপেট করার পরে যেটা হবে যে আপনি ওয়ান্স ইয়োর জব হ্যাজ বিন ডান, তখন আপনি ইনভ্যালিড হয়ে যাবেন, ডিভ্যালিড হয়ে যাবেন। এই প্রসেসটা আপনি দেখবেন চলমান। আমি আপনাকে প্রমাণ দিতে পারি। ধরেন প্রমাণের কথা যদি বলি, যেমন আমি এই যে রেজাউল রনি, উনি কখনো আত্মগোপন করেছেন বলে আমার জানা নেই, বা মোস্তফা ফিরোজ বা আপনি বা আমি, আমাদের কখনো আত্মগোপন করার প্রয়োজন হয়নি। কিন্তু আমি ভীষণ রকম একটা সুবিধাজনক সময়ে আমরা আত্মগোপন করে থাকলাম,
এবং তারপরে এখন যখন আমি একটা অসুবিধাজনক সময় আছি তখনও আমি খুব ডমিনেন্ট হয়ে গেলাম, তাহলে আমি বুঝলাম না আমি আসলে কখন নিপীড়িত ছিলাম। এটা কিন্তু আমার মাথায় আসছে না। তাহলে নিপীড়িতর একটা ডিসকোর্স এবং একটা ন্যারেটিভ আপনি প্র্যাকটিস করেছেন, এটা আপনার পলিটিক্যাল এজেন্ডা এবং এটা খুব শার্প পলিটিক্যাল এজেন্ডা। এখন এটার আমরা সমালোচনা করতে পারি, আপনি যেটা বলছেন এই সমালোচনাটা আছে, আমরাও এর আগে প্রশ্ন করেছি, কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল। আপনি এটাও জানেন যে সেই জায়গা থেকে অনেকে তারা বলে যে আমাদের বাঁচার জন্য এই জিনিসটা করতে হয়েছিল। এখন বাঁচার জন্য কেউ কি করবে সেটা প্রশ্ন সাপেক্ষ, সেটুকু আমরা নিয়ে আলোচনা করতে পারি যে তাহলে কৌশল আকারে সেই কৌশলটা না নিলে পারতো কিনা। সেই আলোচনাটা বোধহয় বিএনপির ক্ষেত্রে ছিল না, বিএনপির ক্ষেত্রেও ছিল, কিন্তু আমার মনে হয় যে অবশ্যই ছিল, কিন্তু শিবিরে যারা ছিল তারা একটু বলে তাদের উপরে বেশি গেছে এবং শিবিরের কর্মীদেরকে পেলেই একটি একটি শিবির ধৈরা জবাই করে, এই ধরনের স্লোগান তাদেরকে অনেক আক্রান্ত করেছে। আচ্ছা, সুতরাং তারা হত্যাযোগ্য হয়ে উঠেছে, এটা ফিল করে। এই বয়ানটা তো আছে, তারা এই ব্যাখ্যাটা দেয়।